যেমন তাড়াতাড়ি আয়, ওটা বাজে দেখেছি, বাজে এটা তো ব্যাগে রাখতে হবে। এই আমাদের ঠিক ছিল না। আমরা ভাত টাকা রাখতে হবে, হালকা টাকা কিছু হবে, হালকা টাকা এখানে রাখ না খাই মানে না এই পানিয়া পড় ওকে না বাস চলছে, তাকে মাথায় নিয়ে সকল শিক্ষকদের আশীর্বাদ আমাদের পাথেয় করে আমরা আজকে অনুষ্ঠান শুরু করছি। সবার শুরুতেই পেছনের দিকে যে সমস্ত আমার ছোট ছোট ভাই বোনেরা আছো তাদের বলছি তোমরা একটু চুপ করে বসো। আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানের গুরুত্ব তোমরা বুঝবে। যে সমস্ত শিক্ষকদের সান্নিধ্য তোমরা পাওনি, তাদের কাছ থেকে তোমাদের অনেক কিছু শেখবার আছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানবার আছে। একটু ধীর স্থির হয়ে বসো, যেটা তোমাদের অনেক কাজে লাগবে। সবার শুরুতেই আজকের সভাপতির নাম আমি ঘোষণা করছি। বর্তমান প্রধান শিক্ষক শ্রীযুক্ত গৌতম পাল মহাশয়, তিনি আমাদের বলে গেছেন যে কিছুক্ষণ পরে তিনি উপস্থিত হবেন। তিনি তার ব্যক্তিগত কাজে বা অফিসিয়াল কাজে কিন্তু বাইরে আছেন। তার নাম ঘোষণা করে আমরা অনুষ্ঠান শুরু করছি। আর প্রধান অতিথির নাম ঘোষণা করছি শ্রীযুক্ত দেবগোপাল চক্রবর্তী মহাশয়, আমাদের বয়োজ্যেষ্ঠ শিক্ষক। বিশেষ অতিথি উনি এক্ষুনি আমাদের মধ্যে আসবেন, শ্রী অমিত দ্যুতি কুমার, তিনিও উপস্থিত হবেন আমাদের মধ্যে। আমরা একটু ফ্যানগুলো বন্ধ করে দেবেন, শুধু ফ্যানগুলো একটু বন্ধ হবে, সব কটা ফ্যান বন্ধ হবে। এক মিনিট, তোমার গানটা 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 সবাই করতালি দেবেন।
ঠিক আছে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দু চার কথা বলতে। দীঘা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠের আমার যারা সহকর্মী উপস্থিত আছেন বা যারা উপস্থিত হতে পারেননি, যারা প্রয়াত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে অন্যান্য যাদের কথা বললাম তাদের প্রতিও আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এবং আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তারা একটা অভিনব প্রয়াস গ্রহণ করেছেন, তাদেরকেও আমাদের কৃতজ্ঞ চিত্তেই স্মরণ করতে হবে। কারণ এই সুযোগ খুব একটা বিরল ঘটনা হিসেবে আমি তো অন্তত ব্যক্তিগতভাবে মনে করি একটা অনবদ্য একটা উদাহরণ তৈরি হয়ে গেল আমাদের এই বিদ্যালয়ে। আর যারা বর্তমান ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুরা আছেন তাদের সকলকেই আমি এই কথা বলে আমার কথা শুরু করব যে আমি নিজেই খুব গর্বিত যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে আহ্বান করা হয়েছে, আবার প্রধান অতিথির আসন গ্রহণ করতে বলা হয়েছে। আমি সেই অর্থে খুব একটা প্রস্তুত ছিলাম না। আমি যখন খবরটা পাই তখন আমি সানন্দ চিত্তে সংবাদটাকে আমি গ্রহণ শুরু করিনি। আমি আন্তরিকভাবে এই ধরনের অনুষ্ঠানের প্রতি আমার ভালোবাসা এবং শ্রদ্ধা আমি নিবেদন করেছিলাম। সঙ্গে সঙ্গে আমাদেরও একটা ব্যর্থতার দিক হয়তো অনেকে জানে না যে আমরা দীঘা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠে যারা প্রাক্তন ছাত্র আমরা সকলে মিলে একটা সংগঠন করেছিলাম এই জন্য বলছি যে এই ধরনের সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম বলেই আমরা সেই সংগঠনটা করতে পেরেছিলাম, যার প্রধান উদ্যোক্তা ছিলেন আমার এই সহপাঠী অমিত কৃষ্ণ ঘোষ, যিনি বছর 2 আগে প্রয়াত হয়েছেন করোনা রোগে। আর আমার চেয়ে সিনিয়র লক্ষণচন্দ্র ঘোষ, যিনি ছিলেন এই কয়েকদিন আগে প্রয়াত হয়েছেন। এবং এমনই একটা কাকতালীয় ঘটনা, যেদিন আমাকে এই সংবাদটা পরিবেশন করতে যাওয়া হয়, যে ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন আমরা করেছি, তখন কিন্তু তিনি জীবিত ছিলেন লক্ষণবাবু। আমি জিজ্ঞেস করেছিলাম যে উনি কি যেতে পারবেন তোমাদের এই অনুষ্ঠানে? তখন সুমন্তই আমাকে বলল যে না, তার যা শারীরিক অবস্থা তার পক্ষে যাওয়া সম্ভব না। আর তিনি আজকে আর আমাদের মধ্যে নেই, তার প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করি অন্য যারা প্রয়াত হয়েছেন তাদের সঙ্গে। আর বর্তমান ছাত্রছাত্রী যারা ভাই বোনেরা এখানে উপস্থিত আছো, তাদেরও ভবিষ্যৎ উজ্জ্বল জীবনের অধিকারী তোমরা হবে। সুস্থ সবল দেহে মানুষ হিসেবে গড়ে উঠে মানুষ হিসেবে দায়িত্ব পালন করার জন্যে যা করণীয় সেগুলো তোমরা করবে, এই আশা এবং বিশ্বাস রেখে এদের আয়োজনকে আমরা যেন সার্থক করে তুলতে পারি। এরা আয়োজন করেছে শুধু আমি মনে করি না এই জন্যে যে আমাদেরকে কাছে পেয়ে তারা কিছু সমৃদ্ধি লাভ করবে, শুধু সেই কারণে নয়। সমৃদ্ধি লাভ করার জন্যে জ্ঞানের বিনিময় এটা সর্বত্র সবসময় চলে। এবং আমরাও যারা প্রাক্তন শিক্ষক আমরাও কিন্তু সেই অর্থে ছাত্রই বলতে হবে, কারণ আমরা জানি প্রতিদিন আমরা শিখি। শিক্ষকরা যা তোমাদেরকে পড়িয়েছেন তাদের মধ্যে যারা জীবিত আছেন শুধু তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপনের ভেতর দিয়ে তোমরা কিছুটা সমৃদ্ধি লাভ করবে, এটা যেমন সবটা ঠিক নয়, উল্টোটাও ঠিক যে যারা আমরা প্রাক্তন শিক্ষক ছিলাম এখনও আমরা শিক্ষক জীবনের মধ্যে নেই, আমরাও কিন্তু প্রতিদিন শিখি। যাবৎ বাঁচি তাবৎ শিখি, এই কথাগুলো তো এমনি এমনি করা হয়নি। এবং আমি যখন ছাত্র ছিলাম শুনেছি পণ্ডিত জওহরলাল নেহরু, যিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন, প্রথম প্রধানমন্ত্রী, তাকে একজন সাংবাদিক বন্ধু জিজ্ঞেস করেছিলেন যে স্যার আপনি তো
24 ঘন্টার মধ্যে মাত্র 2 ঘন্টা ঘুমোন, তাহলে বাকি সময়টা আপনি কি করেন? এতক্ষণ কাজ করেন। একটা মানুষের শরীরের অবস্থা কখনো এত কম পরিশ্রমের যা ব্যবস্থা, তার মধ্যে কম বিশ্রাম করে আপনি কি করে দিন কাটাচ্ছেন? উনি বললেন যে আমি আনুষ্ঠানিক যা অফিসিয়াল কাজ তা তো করি, তার সঙ্গে সঙ্গে আমি এখনও নিজেকে ছাত্র মনে করি, আমি নতুন নতুন শিখি, আমি বই পড়ি, আমি আমার জ্ঞানের পরিধিকে বাড়ানোর চেষ্টা করি। এবং আমি শুধু এই কথাই বলবো যে জ্ঞান আমরা এই জন্যই লাভ করি যে সেই জ্ঞানকে সমাজের জীবনে যাতে প্রয়োগ করা যায়। আমার সর্বস্ব দিয়ে আমাকে নিজেকে শুধু উন্নত হতে হবে, এই আত্মকেন্দ্রিকতা যেন আমাদেরকে পেয়ে না বসে। আমরা নিশ্চয়ই নিজেদেরকে উন্নত করব, নিজেরা ভালো না হলে অপরকে ভালো করার জন্যে কোনো অনুপ্রেরণা সৃষ্টি করা যায় না। ছাত্ররা হচ্ছে সেই সমাজ, সেই বন্ধু সমাজের যারা প্রকৃত অর্থেই নিজেদেরকে উন্নত করার সঙ্গে সঙ্গে সমাজকে পরিবর্তন করার লক্ষ্যে তারা নিজেদেরকে আত্মনিয়োগ করবে। আত্মসর্বস্ব মনোভাব থেকে উত্তীর্ণ হয়ে তারা সকলের স্বার্থে এগিয়ে যাবে। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 জনকে একসঙ্গে মিলিয়ে যাতে আমরা এগিয়ে যেতে পারি, তার জন্য আমাদের চেষ্টা করতে হবে। কবি কালিদাস রায়ের কবিতা হয়তো অনেকেই জানে, হয়তো ছাত্রছাত্রী বন্ধুরা সবটা নাও জানতে পারে। আমার মনে পড়ছে এই মুহূর্তে যে আমরা পড়তাম, তখন তার যতটা অর্থ বুঝতে পারিনি, আজকে কিন্তু সেই অর্থগুলো আমাদের কাছে পরিষ্কার হচ্ছে। কি বলেছিলেন? ছাত্রধারা কবিতার মধ্য দিয়ে যে কথাটা বলেছিলেন যে বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠ দলে, চলে যায় তারা কলরবে, যৌবনের কৌশলের কিশলয় পর্ণে পরিণত হয়, যৌবনে সামনের গৌরবে। সেই গৌরব তোমরা অর্জন করবে। প্রতি বছর আসবে, মাস্টারমশাইরা পড়াবেন, মাস্টারমশাইদের সঙ্গে তোমাদের সম্পর্ক তৈরি হবে। সেই সম্পর্কেরই ফল লাভ করবে সমাজ। নিজে শুধু নয়, সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো কাজ করবে। শিক্ষক মহাশয়রা হয়তো ভুলে যাবেন, স্মৃতির অতল গহ্বরে প্রতিটি ছাত্রের মুক্ত মনে করা সম্ভব নয়। তাদের চিন্তাধারা তাদেরকে সেইভাবে উৎসাহিত করবে, তাদের সঙ্গে মিলিত হওয়ার যে সুযোগ এই বন্ধুরা করে দিয়েছেন, এটাই আমাদের কাছে একটা স্মরণীয় বরণীয় একটি ঘটনা। এসো আমরা সবাই মিলে এদের উদ্দেশ্যকে সার্থক করার জন্যে সকলের মিলিত প্রয়াসে বিভাজন নয় ঐক্য, বিভেদ নয় মিলন, সেই সুর যেন প্রতিধ্বনিত হয়। এই কথা বলেই আমি আবারও আমাকে এখানে কিছু বলার সুযোগ দেওয়া হয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। অনুষ্ঠানে যাচ্ছি। স্যারকে একটু উপরে, স্যার আপনি উপরে একটু বসুন। তাদেরকেও আমরা সম্বর্ধনা দেব। আমরা একে একে তাদেরকে মঞ্চে ডাকবো এবং সম্বর্ধিত করব। আমরা নাম বলছি, আপনারা অনুগ্রহ করে এক এক করে আসবেন। বিশ্বাস মহাশয়, অভিজিৎ বিশ্বাস মহাশয়, অবিনাশ ঘোষ মহাশয়, তাকে সম্বর্ধনা দিচ্ছেন সুদীপ ঘোষ। সুদীপ, সবাই একটু করতালি দেবেন। এনারাই সমাজ গড়ার কারিগর, এনারাই আমাদের তৈরি করছেন। অরূপ রায় মহাশয়, অরূপ রায় মহাশয় আসছেন? অরূপ রায় মহাশয় সম্বর্ধনা সবাই। ভব
দাস, বিশ্বজিৎ দাস মহাশয়, বিশ্বজিৎ দাস, চন্দ্রমোহন ওরাও, মহাশয় সম্বোধনা দিচ্ছেন দীপঙ্কর সাধুকা, কৃষ্ণা সাহা মহাশয় সম্বোধনা দেবেন শান্তনু নিয়োগী, মৌসুমী দাস মহাশয়, নবনীতা দাস মহাশয়, ভাস্কর ব্যানার্জি, পলাশ মৌর্য, পলাশ মহাশয়কে এরপর আসবেন নিবেদিতা রয়, নিবেদিতা রয় মহাশয়, তাকে সম্বোধনা দিচ্ছেন উত্তম ব্যাপারী, পল্লব দাস মহাশয়, আমি তাকে সম্বর্ধনা দেব সুমন্ত মণ্ডল, শ্যামাপ্রসাদ শ্রী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন চন্দ্রশেখর ঘোষ, এরপর আসবেন শুভ্রা ঘোষ, শুভ্রা ঘোষ মহাশয়া, তাকে সম্বর্ধনা দেবেন রূপম চৌধুরী, সুব্রত বাবু, সুস্মিতা চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন অনিরুদ্ধ পাল, এরপর আসবেন কমল চক্রবর্তী মহাশয়, শুভজিৎ দাস, কমল চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা জানাবেন। এরপর উত্তর প্রাক্তনীদের অনুষ্ঠান দেখে আমার খুব ভালো লাগছে। তা আমি একটা জিনিস, আমাদের যেরকম সম্বর্ধনা দিলেন, আমার তরফ থেকেও ওনাদের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। ভগবানের কাছে আশীর্বাদ করি, কামনা করি যে ওরা যেন আরও মানুষের মতো মানুষ হয়। কারণ যেহেতু আমাদের স্কুলের ছাত্র এবং ছাত্রীরা যে এসছেন, আমার খুব ভালো লাগছে, দারুণভাবে আমি অভিভূত। বাপ্পাদিত্য সাহা, বাপ্পাদিত্য সাহা, শক্তিপদ দাস,
স্মরণ করছি আমাদের প্রধান অতিথি মহাশয় এবং 1998 এবং 2000 সালে তৎকালীন সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ এবং বর্তমান সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীবৃন্দ সবার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা গর্বিত আপনাদের এই ক্ষুদ্র প্রয়াসে আপনাদের এখানে আমরা সমবেত করতে পেরেছি। আমরা শিক্ষক সমাজ হলেন পরশমণি। আমরা জীবনে যেটুখানি এগিয়েছি শিক্ষকদের অনুপ্রেরণায়, তাদের সহযোগিতায়। আমরা ধন্য আপনাদের এখানে পেয়ে। আমরা আশা করব আপনারা সমাজকে এইভাবে আপনাদের পরশমণির ছোঁয়ায় আমাদের এগিয়ে দেবেন, এই আশা রাখি। এবং আমি গর্বিত আমার যে বন্ধু বান্ধবরা আমাদের এই অনুষ্ঠানটি নিরলস প্রয়াসে সাফল্যমণ্ডিত করার জন্য চেষ্টা করেছেন। এবং আন্তরিক শুভেচ্ছা আমার সমস্ত ছোট ছোট ভাই বোনেদের। তো একটা কথা ভাই বোনেদের উদ্দেশ্যেই বলবো, জীবনে প্রত্যেকটা ক্ষেত্রেই গুরু দরকার। গুরু ছাড়া জীবন এগিয়ে যায় না, গুরুর সংস্পর্শ চাই। তাই তো আমাদের সনাতন শাস্ত্রেও বলা হয়েছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। তো সেই জন্য গুরুদের আরেকবার প্রণাম জানিয়ে ছোট্ট একটি আবৃত্তি করছি, যদি ভুল ত্রুটি হয় মার্জনা করবেন। কবিতাটি বাংলাদেশের একজন কবি আদিত্য অনিক তার লেখা। আমাদের ব্যাকগ্রাউন্ড, আমরা সাধারণ জায়গা থেকে উঠে এসেছি। সেই সাধারণ জায়গায় মায়েরা কত কষ্ট সহ্য করে আমাদের একজন বড় মানুষ হিসাবে করার চেষ্টা করেন, তারা কিভাবে মানিয়ে নেন, ছেলেকে এগিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই বিষয়ে এই কবিতা। মিথ্যেবাদী মা, আদিত্য অনিক। এতটা দিন পেরিয়ে আজও মায়ের জন্য খাদি, কারণ আমার মাঝে ছিল ভীষণ ভীষণ মিথ্যেবাদী। বাবা যখন মারা গেল আমরা হলাম একা, সেদিন থেকেই বাক নিয়েছে মায়ের কপাল রেখা। মা বলতো বাবা নাকি তারার ভিড়ে আছে, লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে, তারায় তারায় বাবা খুঁজি, তারার ছড়াছড়ি। আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি। পাড়াপড়শি বলল এসে এই বয়সেই রারি, একা একা এতটা পথ কেমনে দিবে পারি, ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার। মা বলতো ওসব কথা শুনলে ঘেন্না লাগে আমার, ঘেন্না লাগে আমার। একা কোথায়, খোকন আছে, বিয়ের কি দরকার। ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার। রাত্রি জাগে সেলাই মেশিন, চোখের কোণে কালি, নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি। ঢুলু ঢুলু ঘুমের চোখে সুই ফোটে মার হাতে, আমি বলি শো তো এবার, কি কাজ অত রাতে। মা বলতো ঘুম আসে না, শুয়ে কিলাম বল। ওটা ছিল আমার মায়ের মিথ্যে কথার ছল। স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে, আমার জন্য দাঁড়িয়ে মা কড়া দরদের তাপে। ঘামে মায়ের দম ফেটে যায়, দু চোখ ভরা ঝিম। ভ্যানিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম। মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও। মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও, আমার আবার গলা ব্যথা, ঠান্ডা খাওয়া মানা। ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যেপনা। বড় হয়ে চাকরি নিয়ে বড় শহর আসি, টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি। বস এলাকায় বাসা নিয়ে ডেকোরেটর ধরে
সাজিয়ে নিলাম মনের মতন অত্যাধুনিক করে। মা তখন মফস্বলে কুশিয়ারার ঢালে লোডশেডিংয়ের অন্ধকারে সন্ধ্যাবাতি জ্বালে। নিয়ন বাতির ঢাকা শহর আলোয় ঝলমল। মাকে বলি গঞ্জ ছেড়ে এবার ঢাকা চলো। মা বলতো এই তো ভালো, খোলামেলা হাওয়া, কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া? ভিড়ের মধ্যে থাকলে আমার হাঁপানি ভাব হয়। ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয়। তারপর আমি আরো বড় স্টেটসে অভিবাসী, বিশ্ব ব্যাংকের বিশেষজ্ঞ, সুনাম রাশি রাশি। দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই। মায়ের খবর নেব এমন সময় কমই পাই। মা বিছানায় একলা পড়া, খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যার চিকিৎসা নাই দেশে। উড়ে এলাম মায়ের কাছে, অনেক অনেক দূরের পথ। পায়ে পড়ে বলি মাকে এবার তো ফেরাও মত। একা একা গঞ্জে পড়ে কি চাও তুমি বলো? আমার সঙ্গে এবার তুমি আমেরিকায় চলো। আমেরিকায় এসব অসুখ কোনো ব্যাপার নয়, 7 দিনের চিকিৎসাতে সমূল নিরাময়। কষ্ট হাসি মুখে এনে বললো আমার মা, প্লেনে প্লেনে আমার চড়া বারো, তুই কি জানিস না আমার কিছু হয়নি, ভাবছিস অযথা। ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা। কদিন পরেই মারা গেল নিষ্ঠুর মিথ্যেবাদী। মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি। আর একবার সকলকে অনেক অনেক নমস্কার, প্রণাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করি। এটা ভাগ্যক্রমে আমরা আবার একাঙ্ক নাটক করি, মিথ্যেবাদী মা আমরা মঞ্চ নাটক হিসেবে প্রদর্শন করি। ঠিক আছে, এবার পরবর্তী অনুষ্ঠান হচ্ছে আমাদের সময়কার। আমাদের সময় উনি শিক্ষাদান করেছেন, আমাদের সকলের প্রিয়, এবং এখনও বর্তমানে উনি শিক্ষাদান করছেন, শ্রীযুক্ত জয়ন্তবাবু। তো জয়ন্তবাবুর কাছে আমরা 2-4 কথা একটু শুনতে চাইছি। আমার অগ্রজ সহকর্মী এবং অনুজ সহকর্মী বৃন্দ, আজকের বলার খুব বিরাট কিছু নেই। আজকের দিনটা অনুভবের। আমরা একটা দীর্ঘ সময় ধরে যারা এই বিদ্যালয়ে যুক্ত ছিলাম বা যারা এখনো পাঠদান করে চলেছি, তাদের কাছে এটা অত্যন্ত একটা গর্বের বিষয় যে আমরা যেটুকু এখানে শেখাতে পেরেছি তার বিনিময়ে আমরা আজকে এখানে আমাদের প্রিয় ছাত্রছাত্রীদের কাছ থেকে যেটুকু শ্রদ্ধা এবং সম্মান পাচ্ছি, সেটা আমাদের এই কর্মজীবনের একটা বড় পুরস্কার। এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য আমার প্রিয় ছাত্রছাত্রীদের আমি ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে তারা আরও জীবনে প্রতিষ্ঠিত হবে, আমাদের আরও গর্বিত করবে। এবং এইটা ভেবে আমার ভালো লাগছে যে স্কুলের আজকের 75 বছরে এই ধরনের একটা অনুষ্ঠানের অংশগ্রহণ করার সুযোগ আমি পেলাম। 50 বছরেও আমি ছিলাম, 75 বছরের শুরুতেও আমি আছি। 100 বছর হয়তো আমাদের দেখা সম্ভব হবে না, কিন্তু আমাদের ছাত্রছাত্রীরা আমাদের বিদ্যালয়কে 100 বছরের দিকে সগৌরবে এগিয়ে নিয়ে চলবে, এই কামনা করে সকলকে আবার বড়দের প্রণাম এবং ছোটদের ভালোবাসা জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। ধন্যবাদ ঘোষ দস্তিদার মহাশয়, আমাদের সময়কার শিক্ষক মহাশয় বরুণ ঘোষ দস্তিদার মহাশয়। উনি ওনার সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের সামনে বলছেন।
ভালো লাগছে। আজকে আমরা ছাদে দেখতে পাচ্ছি অনেকদিন, অনেককে 25 বছর পরেই দেখতে পাচ্ছি, সত্যিই খুব ভালো লাগছে। মাঝে মাঝে হয়তো আমরা একটু আবেগপ্রবণ হয়েও পড়ছি। নমস্কার। আমার পরম শ্রদ্ধেয় প্রবীণ অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, আমার অবসরপ্রাপ্ত প্রিয় শিক্ষকবৃন্দ, বর্তমান শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও আমার পরম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজ একটা বিশেষ মুহূর্তে, বিশেষ লগ্নে আমরা আমাদের এই প্রিয় বিদ্যালয়ে সমবেত হয়েছে। এর জন্য সম্পূর্ণ কৃতিত্ব 1998 সালে মাধ্যমিকের ছাত্রবৃন্দের। তাদের এই পারিশ্রমিক কর্মকাণ্ডের জন্য আমরা আপ্লুত, পুলকিত, আনন্দিত। ওরা যে এই ভাবনার দ্বারা ভাবিত হয়েছে, তাতে আমরা আমাদের সন্তানতুল্য ছাত্রদের কাছে কৃতজ্ঞ। কারণ ইতিপূর্বে আমাদের একজন প্রিয় প্রাক্তন শিক্ষক ও একজন প্রিয় প্রাক্তন ছাত্রের কাছে আমি যখন দেখা হয়েছিল বিষয়টি ব্যক্ত করেছিলাম। এই অনুষ্ঠান সম্পর্কে আমার যে প্রতিক্রিয়াটুকু সেটা আমি তাদের বলেছিলাম। আজকে ওই একটা কথাই আমি বলি। 1998 সালে আমরা আমাদের এই প্রিয় ছাত্রদের মাস্টারমশাই ছিলাম। সে সময় ওদের আমরা চোখের সামনে দেখেছি, ভালোবেসেছি, শাসন তর্জন করেছি, বকেছি, আবার বিভোর হয়ে গেছি। ভেবেছি ওরা ভবিষ্যতে যেন মানুষ হয়, ভালো হয়। ছাত্রদের সবচেয়ে কাছের মানুষ হচ্ছে বোধ করি তাদের পিতা মাতা। যে কোনো বাচ্চারই সবচেয়ে প্রিয়জন হচ্ছে তার বাবা মা, তারপরেই শিক্ষক শিক্ষিকাগণ। এটা আমার ধারণা। ছাত্রদের ভালো মন্দর সাথে গভীরভাবে সম্পৃক্ত থাকে বাবা মা, তারপরেই শিক্ষক। তবে কিছু কিছু ক্ষেত্রে শিক্ষকদের ভালোবাসা বাবা মাকে ছাড়িয়ে যায় বলে আমার মনে হয়। উদাহরণ দিলে বোঝা যায়, বাবা মা ছেলে মেয়েকে মানুষ করে, ছেলে মেয়ে জীবনে প্রতিষ্ঠিত হয়, ফলে তাদের প্রতি বাবা মার বেশিরভাগ ক্ষেত্রে বাবা মার একটা প্রত্যাশা থাকেই। সে প্রত্যাশাটা কি? যে ছেলে মেয়ে বড় হয়ে প্রতিষ্ঠিত হয়ে তারা অন্তত বৃদ্ধ বয়সে বাবা মাকে দেখবে বা বাবা মার প্রয়োজনে তারা কাজ করবে। এই প্রত্যাশা বাবা মায়ের থাকে। কিন্তু শিক্ষকের ভালোবাসার মধ্যে কোনো প্রত্যাশা থাকে না। শিক্ষক সে কিন্তু প্রত্যাশাহীনভাবে তার ছাত্রছাত্রীদের ভালোবাসে। যখন কোনো ছাত্র প্রতিষ্ঠিত হয়, স্যার বা ম্যাডাম আনন্দ গর্বিত হন এবং চারিদিকে মানুষকে বলে বেড়ায় যে আমার অমুক ছাত্র, অমুক ছাত্রী জীবনে বড় হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এই কথা বলার মধ্যে একটা গর্ববোধ করে। কিন্তু কোনো প্রত্যাশা ছাত্রর কাছ থেকে মাস্টারমশাইরা, দিদিমণিরা আশা করে না। এইখানটাই পিতামাতার থেকেও উঁচু জায়গায় অবস্থান করেন শিক্ষক। আমাদের সময় তো ওই মোবাইল টোবাইল ছিল না বা টেলিফোন ছিল না। মাস্টারমশাইদের বুক ভরা ভালোবাসা ছিল, আর বুকে একটা বুক পকেটের মধ্যে এই গোছা গোছা কাগজ থাকতো, ছাত্রদের নাম ঠিকানা দিত, কখনো চিঠি দিয়ে তাদের খোঁজ খবর করত। এই হচ্ছে মাস্টারমশাই। আবার পাশাপাশিভাবে কোনো ছাত্র বা ছাত্রী যদি দেখা যায় যে তার সঙ্গে মাস্টারমশাই দেখা হলো, সেই ছাত্র জীবনে প্রতিষ্ঠিত হতে পারেনি বা বিভিন্ন কারণে যখনই হোক সেই ছাত্র জীবনে কিছু করতে পারেনি, একটা দুঃখের মধ্যে রয়েছে, তাহলে সেই মাস্টারমশাই কিন্তু তাকে বুকে ঝুলিয়ে ধরে পিঠে হাত বুলিয়ে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, দরকার হলে দুফোঁটা চোখের জল ফেলে।
সুতরাং প্রতিষ্ঠিত ছাত্রকে নিয়ে মাস্টারমশাই দিদিমণিরা যেমন গর্ববোধ করে, আবার যে প্রতিষ্ঠা পায়নি তার জন্য দুঃখবোধ করে, চোখের জলও ফেলে। এই হচ্ছে মাস্টারমশাই, এইখানে মাস্টারমশাইয়ের অবস্থা। যাই হোক, আমি এই একটা কথাই বলতে চেয়েছিলাম। আচ্ছা, আজ এই শুভ দিনে শেষ মুহূর্তে আমি আর কিছু বলবো না, শুধু এইটুকু বলবো যে চেনা মুখগুলো 25 বছর পরে আমাদের সামনে এসছে। এই অনুভূতির জায়গাটা, জয়ন্তবাবু যেটা বলল অনুভূতির জায়গা, এই অনুভূতির জায়গাটা কিন্তু আমাদের এই ছাত্ররা আমাদের সামনে এনে দিয়েছে। আমরা খুবই আনন্দিত, গর্বিত, সব কিছু। এই আজকের এই যে পরিস্থিতিটা, পরিবেশটা আমরা পেলাম, এইটা পাওয়ার জন্য এটা ভাষায় ব্যক্ত করা যায় না। তোমরা সকলে ভালো থাকো, তোমরা সকলে প্রতিষ্ঠিত হও, জীবনে বড় হও, এই আশীর্বাদ, এই ভালোবাসা, এই আন্তরিকতা নিয়ে আমরা মাস্টারমশাই দিদিমণিরা তোমাদের আশীর্বাদ করি। পরিশেষে বলবো, আজকে আমাদের বিদ্যালয়ের প্রবীণ শিক্ষকদের মধ্যে দেবগোপাল রয়েছেন, অত্যন্ত সমৃদ্ধশালী ব্যক্তি, অত্যন্ত শ্রদ্ধাস্পদ ব্যক্তি, এবং তিনি আজকে যা বলেছেন, আবার নতুন করে কিছু ওনার কাছ থেকে আমরা শিখলাম। স্যার বলেছেন যে বারবার আমরা জীবনে যতদিন বাঁচি ততদিন শিখি। সত্যি আরও কিছু আজকে আহরণ করলাম স্যারের কাছ থেকে। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা ও শ্রদ্ধা রইল। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সময়কার শিক্ষক কৃষ্ণপ্রিয় মুখার্জি মহাশয়। উনি আমাদের মাঝখানে সংক্ষিপ্তভাবে দু চার কথা বলবেন। আর নতুন শিক্ষক শিক্ষিকা যারা আছেন তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা যদি কেউ কিছু বলতে চান আমাদের একটু বলবেন। আমরা জিজ্ঞাসা করেছি অনেকবার, কেউ সবার সঙ্গে হয়তো তেমন পরিচয় আমাদের নেই, আপনারা একটু বলবেন। আসুন স্যার। ধন্যবাদ। আজকের দিনটা দিগরা মল্লিকহাটি দেশবন্ধু বিদ্যাপীঠের ইতিহাসে আমার দৃষ্টিকোণে ঐতিহাসিক দিন। আমার অগ্রজ দেববর্মা বললেন যে উনার এই শিক্ষকতার জীবনে এইরকম দিন এই স্কুলে পালিত হয়েছে কিনা ওনার মনে পড়ছে না। আমার তো মনে পড়বার কথাই নয়। আমি প্রথমেই উদ্যোক্তাদের, যাদের নামগুলো বলছি সেই মুখগুলো আমার কাছে বারবার ভেসে ওঠে। তারা যখন পড়াশুনো করত, তাদের সেই স্বপ্নমাখা মুখ, বড় হওয়ার ইচ্ছা, নিজেকে মেলে ধরার যে বাসনা, সেগুলো আমরা লক্ষ্য করতাম। সেই নামগুলোর মধ্যে বিশেষ করে অনিরুদ্ধ পাল, দীপঙ্কর সাধুখা, সুমন ধলে, সুমন্ত মণ্ডল, ভাস্কর, শুভদীপ, শান্তনু নিয়োগী, শীর্ষেন্দু ঘোষ, চন্দ্রশেখর, মুনমুন, শিবাশিস, রামকৃষ্ণ, এরকম আরও অনেক মুখ। এদেরকে আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা অস্বীকার করে লাভ নেই যে এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে এরা দুটো প্রজন্মকে সমৃদ্ধ করেছে এবং আমরা ঋদ্ধ হয়েছি। অভয়বাবু এসেছেন, তো আমাদের অন্যতম প্রিয় শিক্ষক অভয়বাবু আমার পাশে বসে আছেন। আমি দু একটি কথা একটু বলি। এই সময়ে ছাত্রছাত্রীরা যাদেরকে আমরা পেয়েছিলাম, তাদের মধ্যে যে গুণগুলো আমরা লক্ষ্য করেছি, সহযোগিতার মনোভাব, সহমর্মিতার মনোভাব, আন্তরিকতা, মানবিক মূল্যবোধ, সর্বোপরি বিনয় ও শ্রদ্ধাবোধ, তা না হলে আজকে আমরা এই ধরনের অনুষ্ঠানের সাক্ষী হতে পারতাম না। এবং তারই ফসল হিসেবে আজকে এই ধরনের বিভিন্ন প্রজন্মের শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মীদের মিলন ক্ষেত্র হয়ে উঠত না বলে আমার মনে হয়। আমি এই ছাত্রদের মধ্যে দেখেছি তাদের অদ্ভুত ধরনের এগিয়ে চলার মানসিকতা। কি স্পোর্টস, কি কালচারাল প্রোগ্রাম, কখনো কুইজ কন্টেস্ট, কখনো বা ডিবেট, কখনো বা সঙ্গীত, কখনো বা আবৃত্তি, সমস্ত বিষয়ে এগিয়ে গিয়ে অংশগ্রহণ করার যে ইচ্ছা, সেটা এদের মধ্যে লক্ষ্য করেছি আমরা। কাজেই আমি এদের প্রতি আমার অন্তরের শুভেচ্ছা এবং শুভকামনা জানাবো আর প্রার্থনা করব এরা আরও বড় হোক এবং প্রকৃত মানুষ হয়ে উঠুক।
আমি উদ্যোক্তাদের কাছ থেকে আর 2-3 মিনিট সময় চেয়ে নেব, আমরা কেমন আছি, হাউ উই আর নাও, সেই ব্যাপারে আমি একটা লেখা পাঠ করব। মাঝে মাঝে আমরা এক জায়গায় মিলি, শুধু মেলার আনন্দে ভেসে যাই স্মৃতির সরণি বেয়ে। হাসি গল্পের পর আবার হেঁটে যাই আগামীর দিকে, বুক ভরা অক্সিজেন নিয়ে। আমাদের পুত্রকন্যারা কেউ পড়ুয়া, কেউ চাকুরে, কেউ বিবাহযোগ্য বা যোগ্যা, কেউ বা বিবাহিত। নাতি নাতির মুখও দেখেছে কেউ কেউ। এখনো আমরা সন্তানকে ভুবন গ্রামের পথ দেখাই অভিজ্ঞতার আলো দিয়ে, যা একদিন আমাদের মা বাবারা শিখিয়েছেন। এত সবের মধ্যেও মনের ভেতরে নেচে চলে ছন্দময় এক ইচ্ছে নদী। সে কি অপূর্ব কোনো স্বপ্ন, পরিণতি না পাওয়ার প্রেম, নাকি লিখতে না পারা কবিতা? জানা নেই, জানি না, হয়তোবা, কিন্তু বুঝতে পারি বন্ধুদের, বুঝতে শিখেছি যে অতিরিক্ত হাসে তার মনেও গভীর দুঃখ আছে। বুঝতে পারি যে একটুতেই মেজাজ হারায়, রাগ দেখায়, তার মনের গভীরে আছে অপূর্ণতা বা না পাওয়ার বেদনা। যে সর্বদা নিজেকে গুটিয়ে রাখে, তার মনে ঢুকে আছে হয়তোবা অপমানিত হবার ভয়। বুঝতে শিখেছি সব, তাই সবাইকে কাছে টেনে নিতে চাই, এভাবেই ভালো থাকতে চাই। জানি না কে বা কতদিন আর আছি এই পৃথিবীতে, তাই সবার সাথে ভালো থাকতে চাই, ভালো থাকতে চাই। আর শেষের অংশটুকু আরো মন প্রাণ ছুঁয়ে যাবে। বয়স যত বাড়ে আমরা তত নীরবতার প্রেমে পড়ি। হরিহট্টগোলের থেকে দূরে গিয়ে একটা গোপন জীবনযাপন করতে ভালোবাসতে শিখি। শতাধিক লোক দেখানো প্রাচুর্য ছেড়ে 2-4টে আসল বন্ধুর সাথে সুখ দুঃখের গল্প করতে শিখি। দেখনদারি সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে খুব গোপনে কারোর সাথে মাথা রেখে সূর্যাস্ত দেখতে শিখি। কে সারাটা জীবন পাশে থাকবে আর কে সামান্য ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাবে তা বুঝতে শিখি। অপ্রত্যাশিত অপমানে, নিন্দায়, বিশ্বাসঘাতকতায় চুপ করতে শিখি। কার কথা ভেবে চোখের জল ফেলা উচিত আর কার কথা ভেবে এক ফালি হাসি হেসে এড়িয়ে যাওয়া উচিত বুঝতে শিখি। জীবনের এই লম্বা সফরে আমরা প্রত্যেকে আসলে একটা যাত্রীবাহী ট্রেনের মতো। বয়স বাড়ার সাথে সাথে আমরা বুঝতে শিখি কোন স্টেশনে নামতে হবে আর কোন স্টেশনে আসার আগে গতিবেগ বাড়িয়ে দিতে হবে। ধন্যবাদ। অশেষ অশেষ ধন্যবাদ এবং প্রণাম কৃষ্ণপুরের বাবুকে। তার আবেগ তার গলার মধ্যে ফুটে উঠেছে, আমরা বুঝতে পারছি। আমরাও কৃতার্থ, আমাদের চলার পথে এগুলো পাথেয়। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় অমিতবাবু। তিনি আজকে আমাদের বিশেষ অতিথি, তিনি আসন গ্রহণ করেছেন। আমরা অমিতবাবুর মুখে 2-4 কথা শুনতে চাইছি। ওনার কাছে আমরা 2-4 কথা শুনে নিই, তারপর আমরা আমাদের পরবর্তী অনুষ্ঠানের দিকে এগিয়ে যাব। বসে বলুন না, আমার স্নেহ ছাত্রছাত্রীরা এবং আমার প্রিয় শিক্ষক শিক্ষিকা সহকর্মীরা, দিঘলা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠে 75 বছর বয়সে, এটাকে এখন নাকি অমৃতকাল বলা হচ্ছে। একটা নতুন ধরনের অনুষ্ঠানে
সাক্ষী করে রাখলো 98 সালে যে ছাত্রদের ব্যাচ যারা 98 সালে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল, জন্য তাদের আমি অকুণ্ঠ অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আরও এই জন্যে যে এবছরে যা খবর এবং আগামী বছরগুলোতে যে খবর আসার সম্ভাবনা, তাতে দিগরা মল্লিকহাটি দেশবন্ধু বিদ্যাপীঠের মতো বিদ্যালয়গুলি আর থাকবে কিনা সন্দেহ। এই বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা তারা পাড়ায় কোনো যাকে কাকা বলতেন, জ্যাঠা বলতেন কিংবা কাকিমা বলতেন, পাড়ায় অথবা পড়শি কোনো শহরে গ্রামে, তারাই স্কুলের শিক্ষক শিক্ষিকার দায়িত্ব পালন করেছেন এবং তাদের সঙ্গে পাড়াতে গ্রামের আনাচে কানাচে অন্য মেলামেশার সঙ্গে সঙ্গে পড়াশুনোর জগতের মেলামেশা ছিল। আমরা কি ভেবে দেখছি এই মেলামেশাটা আস্তে আস্তে অন্তর্হিত হয়ে যাচ্ছে, আর থাকছে না। এসে নিমাইবাবু স্টাফ রুমে কোনো একটি দুষ্টু ছেলেকে দেখে তাকে আনা হয়েছে স্টাফ রুমে তার দুষ্টুমির জন্য, বললেন, ও তুই তোর ছেলে, ব্যাস এইটুকুতেই যথেষ্ট, তাকে আর কোনো শাস্তি দিতে হলো না। কোনো একজন ছাত্র বই কিনতে পারছে না কিংবা পরীক্ষার ফি দিতে পারছে না, কোনো পড়শি শিক্ষক সহকর্মীর মাধ্যমে যদি সেই খবর স্কুলে পৌঁছে যেত, তাহলে হয় ছাত্ররা নইলে শিক্ষক শিক্ষিকারা তার পাশে দাঁড়াতেন। আমার আশঙ্কা, যে বাজারে শিক্ষাকে প্রবেশ করিয়ে দেওয়া হয়েছে, সেই বাজারে এই সহমর্মিতা থাকবে কিনা, এই সহানুভূতি থাকবে কিনা। বছর 10 আগে 4-5 বছর ধরে আমি পশ্চিমবাংলার বিভিন্ন গ্রাম আমি ঘুরেছিলাম, ঘুরতে হয়েছিল আমার কাজের জন্য। সেখানে দেখেছিলাম সারি সারি হাসপাতালের ভাঙা ঘর পড়ে আছে। তোমরা বা আপনারা যদি কেউ যান এখানে বেড়াবেড়িতে অথবা সিঙ্গুরের অন্য জায়গাতে, দেখতে পাবেন হাসপাতালের কাঠামোটা পড়ে আছে, জানলা দরজাগুলো খুলে নেওয়া হয়েছে, ঘরগুলো পড়ে রয়েছে। আমার আশঙ্কা, আজকে বা এই মাসে 80,000 স্কুলকে তালিকাভুক্ত করা হয়েছে, যারা আর স্কুল থাকবে না। এই স্কুলগুলোর বাড়ি এই হলঘর আমরা হতে দেখেছি। এই হলঘরের ইটগুলো যখন ওখানে ডেলিভারি দিয়ে গেছে, আমাদের ছাত্ররা বয়ে এনেছে এখানে মজুরি বাঁচানোর জন্যে। তারপরে হলঘর হয়েছে, সেটা বেড়েছে, নিজেদের শ্রম দিয়ে, শুধু শ্রম নয়, নিজেদের মমত্ব দিয়ে এই হলঘর তারা তৈরি করেছে। এই হলঘর একদিন যদি বাজারের দৌলতে মনে হয় যে এখানে ছাত্রদের আর লেখাপড়া করার দরকার নেই, ছাত্রদের জন্যে বাজারের প্রয়োজন মতো, তাদের ফরমাস মতো স্কুল তৈরি হয়েছে, তাহলে এর প্রয়োজন মিটে যাবে এবং এটা ওই বেড়াবেড়িতে কিংবা কাঁদিতে দেখা হাসপাতালগুলোর মতো জীর্ণ জীর্ণ হয়ে যাবে। এবং একদিন এটাকে ইতিমধ্যেই বলা হয়েছে, এগুলো কর্পোরেট তারা কিনে নেবে
নিয়ে এখানে তারা স্কুল করবে। কিন্তু এই স্কুল কি আমরা দিগরা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠের যে তার যে একটা আবহাওয়া, সেখানে যে পরস্পরের মধ্যেকার যে একটা সম্পর্ক, সেই সম্পর্ক সেখানে খুঁজে পাবো? একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গাড়িতে স্কুলে যাওয়া, সেখানে নির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে টিফিন করা, ছাত্রছাত্রীরা দুষ্টুমি করবে না, ছাত্রছাত্রীরা কেউ পরস্পরের সঙ্গে একটু মারামারি করবে না, কেউ একে অপরের টিফিন কেড়ে খাবে না। এইরকম একটা জায়গাতে আমি জানি না পড়াশোনা করতে ছাত্রদের কত ভালো লাগবে। তাই আমার কাছে যখন তোমাদের মধ্যেকার প্রতিনিধিরা তোমরা কেউ কেউ বললে, তখন আমার এটা মনে হলো আর তো ভবিষ্যতে এসব থাকবে না, তাহলে এই সুযোগটা আমার ছাড়া উচিত হবে না। আমার যাওয়া উচিত, মাস্টারমশাইদের সঙ্গে দেখা হবে, প্রাক্তন ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা হবে। হ্যাঁ, সবাইকে চিনতে পারবো না, সবাইকে একজন আস্তে আস্তে যে ছাত্রটি শান্তনু আমাকে নিয়ে এলো নদীর ধার থেকে, তার কাছে তার গল্প শুনছিল। এইরকম গল্পগুলো শুনতে পারলে সবাইকে কাছ থেকে ভালো লাগতো। সে অবস্থা হয়তো আজকে আর নেই। তবে আমি এটা তোমাদের কাছে আশা করব যে তোমরা যারা যেখানে আছো, এইটা তোমাদের সবাইকে ভাবতে হবে। আজকে একটা মহা দুর্দিন সংকটের মধ্যে আমরা রয়েছি। আমরা শুধুমাত্র অর্থ সম্পদ এবং বৃত্তের দিকে দৌড়ে সেটা আমাদের কোনো সুখ এনে দিতে পারবে না। আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সবাইকে নিয়ে একটা পরিবার হিসেবে স্কুলকে গড়ে তোলা। তোমাদের জানি না তোমাদের মধ্যে কে কে শিক্ষকতার মধ্যে আছো, কে কে শিক্ষকতা ব্রতকে মনে করেছো যে এটা একটা গ্রহণ করার মতো ব্রত। আমি 39 বছর শিক্ষকতা করেছি। প্রথম এই স্কুলেই ঢুকেছি, 107 টাকা মাইনে ছিল। আমার একটু আক্ষেপ নেই যে এত কম মাইনে চাকরি করেছি বলে, বা যে ছাত্রছাত্রীদের সঙ্গে কাজ করেছি তাদের আর্থিক অবস্থা, তার বই কিনতে পারে না, জামা কাপড় কিনতে পারে না, তাদের সঙ্গে তাদের পড়াতে হয়েছে বলে আমার একটু আক্ষেপ নেই। বরং আমার মনে হয় যে সেই সময়তে এটা আমার কাছে, আমি যদি এই কাজটা না করতে পারতাম তাহলে সমাজের কাছে, দেশের কাছে, নিজের কাছে আমি অপরাধী হয়ে থাকতাম। আর একবার আমি ছাত্রদের এবং অবশ্যই তাদের পেছনে যারা এই ভাবনাটাকে স্বাগত জানিয়েছে, যারা এই ভাবনাটাকে আরও বেশি উৎসাহিত করেছে, তাদেরকে অভিনন্দন জানাই। চাইব নানান বিষয়কে কেন্দ্র করে এইরকম মেলামেশার আসর জমে উঠুক এবং সেখানে পরস্পরের মত দেওয়া নেওয়া হোক। সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ এবং স্নেহাশীষ রেখে আমার বক্তব্য শেষ করছি। হয়তো আমি একটু বেশি বললেন, আমরা আপ্লুত তার কথা শুনে। পরবর্তী অনুষ্ঠান আমরা আমাদের তরফ থেকে কিছু কথা বলতে চাই, বর্তমান শিক্ষকদের তরফে এবং আমাদের সময়কার যে সমস্ত শিক্ষক ছিলেন তাদের উদ্দেশ্যে, সকলের উদ্দেশ্যে আমরা আমাদের মনের কথাটা একটু বলতে চাই। আমরা কি পেয়েছি, কি পাইনি, কি পেতে পারে আগামী প্রজন্ম নতুন শিক্ষকদের তরফ থেকে, তার একটি ছোট্ট নিদর্শন আমি পাঠ করছি। হে কর্মবীর, আপনাদের কর্মজীবনে
যে অগাধ জ্ঞানের আলো তা আমাদের জীবনে ছড়িয়ে দিয়েছেন আপনারা। নাবিকের মতো অসংখ্য ছাত্রছাত্রীকে অসত্য থেকে সত্যের পথে কালিমার আবরণ ভেদ করে আলোর পথে নিয়ে এসেছেন আপনারা। একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক এই বিশ্বকে পরিবর্তন করতে পারে। প্রতিদিন এই অঙ্গীকার নিয়েই নবজাগরণ আনতে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনারা। আমাদের শ্রদ্ধেয় শিক্ষক পরীক্ষার খাতায় শুধু ভালো নম্বর নয়, জীবনের আদর্শের খাতায় শ্রেষ্ঠ নম্বর পাওয়ার মূল মন্ত্র শিখিয়েছেন আপনারা। আপনাদের সুচিন্তন, অনুশাসন এবং স্নেহ আমাদের মতো অজস্র ছাত্রকে দেখিয়েছে জীবনের উজ্জ্বলতম পথে এগিয়ে যাওয়ার দিশা। আপনাদের কর্মনিষ্ঠা অনুপ্রেরণা দিয়েছে আমাদের। শিক্ষক হলে মানব জাতির ভবিষ্যতের রূপকার। আপনাদের সুদীর্ঘ শিক্ষকতা জীবনে এই প্রবাদকে আপনারা বাস্তবায়িত করেছেন। আগামীকে যথার্থ রূপ দিতে উৎসর্গ করেছেন আপনাদের জীবনকে আমাদের প্রতি, এই বিদ্যালয়ের প্রতি। তাই আপনাদের কর্মকে কুর্নিশ জানিয়ে আজ আমরা বলতে চাই, তোমাদের স্নেহের ছায়ায় তোমাদের চেতনার সূর্যোদয়, মাফ করবেন, তোমাদের স্নেহের ছায়ায় আমাদের চেতনার সূর্যোদয়, তোমাদের শিক্ষার গুণ আমাদের মানবতার মন ফাগুন, আমাদের কণ্ঠে তোমাদের গুলি, তাই মাথা উঁচু করে আমরা আজও সোজা হয়ে চলি। আলোর পথে আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি। আমরা আজকে সকল ছাত্রবৃন্দ দীক্ষা মল্লিকাটি দেশবন্ধু বিদ্যাপীঠের 1998 এবং 2000 সালের সকল নমস্কার। এবার নমস্কার। প্রথমেই আজকের এই অনুষ্ঠানে সকলকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক 1998 শিক্ষাবর্ষের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা এবং 2000 শিক্ষাবর্ষে যারা উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছে তারা। যদিও এক সময়ে এনারা ছিলেন ছাত্র, কিন্তু আজকে তারা আর ছাত্র নয়। আমার মনে হয় আজকে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা উপস্থিত আছেন তাদের কাছেও ওই ছাত্ররা আজকের শিক্ষক। কারণ তারা যেভাবে একটি ব্যবস্থাপনা আমাদের সামনে উপহার দিয়েছে, যে সম্মান আমাদেরকে প্রদর্শন করেছে, সেটি প্রকৃতই শিক্ষণীয় এবং মাথায় তুলে রাখার মতো একটি ঘটনা। তাই আমি আমার নিজের পক্ষ থেকে বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে তাদের প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা এবং অকুণ্ঠ ভালোবাসা জ্ঞাপন করছি। এ প্রসঙ্গে বলে রাখি, আমি 1998 সালে মাধ্যমিক পাশ করেছিলাম, অর্থাৎ আজকের এই অনুষ্ঠানের যারা আহ্বায়ক তাদের থেকে 10 বছরের বর্ষিয়ান। কিন্তু সত্যি যে সুন্দর দিনটি আজকে তারা উপহার দিয়েছেন, তাদের এই আয়োজনকে কুর্নিশ জানিয়ে আমি আজকে একটি কবিতা, যেটি আমার আজকের দিনে খুব মনে পড়ছে, কাজী নজরুল ইসলাম তার জীবনের শেষ পর্যায়ে লিখে গিয়েছিলেন, সেটি আবৃত্তি করে শোনাচ্ছি। প্রথমেই আপনাদের কাছ থেকে একটু মার্জনা চেয়ে নিচ্ছি। কবিতাটি একটু দীর্ঘ, কিন্তু তার মধ্যে যে কথাগুলি আছে সেগুলি আমাদের প্রাণের কথা, কবির মনের কথা। অনুগ্রহ করে আমাকে মার্জনা করবেন। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিল। আমার সকল তনু মন প্রাণ আজ বীণার মতো বেজে উঠেছে, তাতে কেবল মাত্র একটি সুর ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলো, আমি ধন্য হলো। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনই করেছেন যেদিন
আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছিলাম। এরই অভিযান সেনা দলের তুর্য বাদকের একজন আমি। এই আমার শেষ পরিচয়। আমি এই দেশে জন্মেছি বলে শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় প্রীতি, কবি চায় অঞ্জলি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ, সুন্দরের ধ্যান, তার স্তব গানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্ম ফুল দেখিনি, আমি তার চোখে চোখ ভরা জল দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে, তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। ফাঁসির মঞ্চে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, যুদ্ধভূমিতে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয়ে ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনো দিনই ছিল না। আমি শুধু বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা কলুষিত পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাড়ি জবন, কেউ বলেন কাফের, আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি শুধু হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে গলাগলিতে পরিণত করবার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে ওঠে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, অন্যজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, একদিকে মানুষের জীবনে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে এই অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নিবৃত্তি চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি, দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মধ্যে বেঁচে থাকবো আমি। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমাকে প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনের সেই ট্র্যাজেডি দেখবার জন্যে আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছিলাম। অথচ আমার নিজের জীবনই রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে আমার জীবনের এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন যখন তীব্র পুত্র শোকে ভেঙে পড়েছে, ঠিক সেই দিনে, সেই সময়ে আমার বাড়িতে হাসনাহানা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনাহানার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার এই একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে মনে করবেন না আমি সেই নজরুল, সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় যেন তাঁরই বিগত আত্মা স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। আর যদি বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলেন সেই অধিকারে বলছি, আমায় আপনারা ভুলে যাবেন, আমায় আপনারা ক্ষমা করবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম।
যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বড় বড় সভা হবে, কত কবিতা, কত প্রশংসা বেরোবে হয়তো আমার নামে। দেশপ্রেমিক, ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি দিনের কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ছড়া পায়ে পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি চাহিব না। কোলাহল করি সারাদিন মান কারো ধ্যান ভাঙিব না। নিশ্চলে নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী গন্ধ বিধুর ধূপ। নমস্কার। নির্বাক কবি হয়ে গেছিল, ভাবতেও অবাক লাগে আমাদের। যাই হোক, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চন্দ্রমোহন ওরাও মহাশয়। আমরা ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করছি। উনি স্কুলের কাজে ব্যস্ত ছিলেন, তাকে সম্বর্ধনা দিচ্ছেন উজ্জ্বল সাহা। আপনি আসুন চন্দ্রমোহন বাবু। এদিকে ফটো তুলুন। আমরা এবার আমাদের প্রাক্তন শিক্ষক এবং আমরা যাদেরকে পেয়েছি, যাদের কাছে আমরা শিক্ষা গ্রহণ করেছিলাম, তাদের মধ্যে যারা যারা বর্তমানেও শিক্ষকতা করে যাচ্ছেন, স্কুলে আছেন, তাদেরকে সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুরু করছি। কারণ স্যারকে উত্তরীয় পুষ্পস্তবক এবং আমাদের স্কুলের একটি স্মারক দিয়ে আমরা সম্মান জ্ঞাপন করছি। একটু করতালি দেবেন সবাই। এটা আমাদের কাছে পরম পাওয়া। যাদেরকে পাইনি আর তাদের উদ্দেশ্যে যেমন স্মৃতিচারণা করছি, আর যাদেরকে পাচ্ছি আমরা তাদের কাছে আমাদের পরম পাওয়া যে আমরা আমাদের সম্মান জানাতে পারছি না। ওনার সুস্থ জীবন কামনা করি। আমরা যেরকমভাবে নামগুলো বলবো আপনারা একটু এদিকে আসবেন, আস্তে আস্তে। শ্রীযুক্ত দেবগোপাল চক্রবর্তী মহাশয়, তাকে সম্বর্ধনা দিচ্ছেন চন্দ্রশেখর ঘোষ। স্যার উপরে আসবেন, স্যার স্যার উপরে, স্যার উপরে, স্যার উপরে, স্যার উপরে। দেবগোপাল চক্রবর্তী মহাশয়কে সম্বর্ধনা দিচ্ছেন চন্দ্রশেখর ঘোষ। আমাদের আনন্দ হচ্ছে যে শুধু অস্ট্রেলিয়া থেকে আমাদের বন্ধু শিবাশিস আমাদের সঙ্গে কিছুক্ষণ ধরে ভিডিও কলে ছিল। আপনাদের সবাইকে দেখেছেন এবং এখনো আছে, অনুষ্ঠানটা দেখছি। শিবাশিস সেন এটা করতালি দেবে। এই শিবাশিস এবার আসছেন অঞ্জলি চ্যাটার্জি ভর। ওনাকে সম্বর্ধনা দিচ্ছেন সুদীপ ঘোষ। সুদীপ, আসলে আমরা পরপর অ্যালফাবেটিক্যাল সাজিয়েছি তো নামগুলো, সেরকম ভাবে আসছে। এবার যাচ্ছেন বরুণ
ব্যস্ত আছেন। বিমলেন্দু ভট্টাচার্য বাবু উনি উপস্থিত হতে পারেননি। দেবাশিস গাঙ্গুলি বাবু, দেবাশিস বাবু, আমাদের শ্রদ্ধেয় শিক্ষক দেবাশিস বাবু, তাকে সম্বর্ধনা জ্ঞাপন করছেন অনিরুদ্ধ পাল। দেবাশিস বাবু, তাকে সম্বর্ধনা দিচ্ছেন অনিরুদ্ধ পাল। একটু করতালি। এবার যাচ্ছেন শ্রদ্ধেয় গোবিন্দলাল দাস, গোবিন্দবাবু, গোবিন্দলাল মণ্ডল, সরি দুঃখিত স্যার। শান্তনু কারণ। এবার যাবেন শ্রীযুক্ত জগন্ময় দত্তবাবু। জগন্ময় দত্তবাবুকে সম্বর্ধনা দেবেন শান্তনু। এবার সকলের প্রিয় শিক্ষক জয়েন্দ্র প্রসাদ আমাদের পরম সৌভাগ্য আজকের দিনটা। আচ্ছা, আমাদের মধ্যে উপস্থিত হয়েছিল এই মুহূর্তে বরুণ ঘোষ দস্তিদার মহাশয়। বরুণ বাবু, এবার বরুণ বাবুকে সম্বর্ধনা দেবে। একটু করতালি দেবেন। এবার রূপম চৌধুরী, খুব ভালো ফুটবল খেলতো রূপম, তাই দিলাম। এবার দীপঙ্করকে স্যার একটু মধুকুলগুলো দিয়ে দেবেন তো। দীপঙ্করকে একটু মধুকুলগুলো দিয়ে দেবেন স্যার। আমাদের সময়কার সকলের প্রিয়, আমাদের সবাইকার দেখাশোনা করতেন স্কুলের মাস্টারমশাইদের সম্বর্ধনার সময় এত জোরে হাততালি, আর যারা এত উদ্যোগ নিয়ে অভিনব একটা অনুষ্ঠান করছে তাদের জন্য একটু হাততালি হয়ে যাক, এটা আমার অনুরোধ। ধন্যবাদ। এবার আমাদের সকলের দেখভাল করতেন, সঠিক সময় স্কুলের পরিচর্যা করতেন নবকুমার দাস। নবদাকে সম্বর্ধনা দিচ্ছেন সুমন ধলে।
এবার প্রিয় স্যার প্রশান্ত কুমার মাঝি, প্রিয় অঙ্ক করান, তার ও অঙ্কে খুব ভালো। এবার জয় দাস, এবার প্রিয় শিক্ষক সুখেন্দু ভট্টাচার্য, সুখেন্দু বাবু, তাকে সম্বর্ধনা দিচ্ছেন ভাস্কর মুখার্জি ও ভাস্কর ব্যানার্জি। আমাদের সকলের প্রিয় শিক্ষক সুপ্রিয় দত্ত মহাশয়, অতনু ঘোষ, এবার শুভেন্দু ঘোষ সম্বর্ধনা দিচ্ছেন তাপস কোলে, তাপস কোলে। এবার যাচ্ছেন উজ্জ্বল ঘোষ, তাকে সম্বর্ধনা দিচ্ছেন সুমিত ঘোষ, সুমিত দাস। সব বিষয়ে ভালো শিক্ষক, একটু হাততালি দেবেন, করতালি দিয়ে সম্বর্ধনা দেবেন। যে সমস্ত শিক্ষক আজকে আমাদের মধ্যে উপস্থিত হতে পারেননি শারীরিক অসুস্থতার কারণে বা কোনো ব্যক্তিগত বা স্কুলের কোনো কাজে, তাদের যে স্মারক সম্মান আছে আমরা তাদের বাড়িতে চালাম। আমাদের সকলের প্রিয় বিরুদা বীরেন্দ্রনাথ আচার্য, একে সম্বর্ধনা দিচ্ছেন উজ্জ্বল সাহা। এই খবরটা তখন সুমন্ত আমাকে খবরটা দিল, আমার বাড়িতে গেছিল, আমাকে ফোন করে, আমি তো অবাক হয়ে গেছি।
পরমী মেহরাম ধরনের অনুষ্ঠান। আমিও সত্যি বলছি, এখানে প্রায় 38 বছর সার্ভিস করছি, 81 থেকে এমন অনুষ্ঠান আমি কোনোদিন দেখিনি। এদের এই উদ্যোগকে আমি আমার তরফ থেকে সাধুবাদ জানাচ্ছি, কুর্নিশ জানাচ্ছি এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য। এবং প্রায় ওরা সাফল্যমণ্ডিত হয়ে উঠছে। তো আমাকে একটা গান গাইতে বলেছে এবং এই গান আমি বহুবার গাইছি। তো ওদের আবদার ছিল স্যার এই গানটাই গাইতে বলেছে। তো আমি কালকে ম্যাডামকে বললাম একটু বাজিয়ে দেওয়ার জন্য, মনে করলাম পরে বাজিয়ে দেবো। যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে থাকিলে ডোবাখানা হবে তো ছুরি পানা, থাকিলে ডোবাখানা হবে তো ছুরি পানা, পাবে হরিণে খানা একসাথে খাবে না, সবার কত যাবে না। থাকিলে ডোবাখানা হবে তো ছুরি পানা, থাকিলে ডোবাখানা হবে তো ছুরি পানা, পাবে হরিণে খানা একসাথে খাবে না, সবার কত যাবে না। অমনি সবার কত যাবে না। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায়, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। জলের স্বভাব যেমন ধারা নিম্ন দিকে যায়, আগুনেরই স্বভাব যেমন সবকিছু পোড়ায়। ছাড়পোকারি স্বভাব যেমন মারির মানে যায়, ছাড়পোকারি স্বভাব যেমন রক্ত চুষে খায়। থাকে না দৌড়িলে বস্তু কাটে বিপদায়, থাকে না দৌড়িলে বস্তু কাটে বিপদায়। পুনঃ জেলে পড়ে গলাটা দুট করে, পুনঃ জেলে পড়ে গলাটা দুট করে। আবার শীতের চোরে ধরা পড়ে, শীতের চোরে ধরা পড়ে ও ভুল করে না, সবার কখনো যাবে না। মরি সবার কখনো যাবে না। থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা, থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা, পাবে হরিণে কানা একসাথে খাবে না, সবার কখনো যাবে না। মরি সবার কখনো যাবে না। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত চোখ, ছোটরার স্বভাব যেমন পাতায় গন্ডগোল। সাপের স্বভাব যেমন মারে বিষাক্ত চোখ, ছোটরার স্বভাব যেমন পাতায় গন্ডগোল। বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়। কখন শীতে পড়বে ছিঁড়ে তাই লাল যায়, কখন শীতে পড়বে ছিঁড়ে তাই লাল যায়। বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়, বিড়ালেরই স্বভাব যেমন হাড়ির পানে যায়। কখন শীতে পড়বে ছিঁড়ে তাই লাল যায়। পুনল খেলে পড়ে গলাটা ফুট করে, পুনল খেলে পড়ে গলাটা ফুট করে। আবার শীতের চুরি ধরা পড়ে ও ভুল করে না, সবার যাবে না। মরি সবার কখন যাবে না। থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা, থাকিলে ডোবাখানা হবে তো চুরি পানা, পাবে হরিণে খানা একসাথে খাবে না, সবার কখনো যাবে না। মরি
আমাদের সঙ্গে যিনি তবলা বাদক হিসাবে ছিলেন, তবলায় সহযোগিতা করেছেন, জহর ঘোষ মহাশয়কে সম্বর্ধনা দেওয়া হবে। ওনাকে সম্বর্ধনা দিচ্ছে সুদীপ ঘোষ। পুষ্পস্তবক উত্তরীয় প্রদান করছেন সুদীপ ঘোষ। আপনি বসুন। এবার আমাদের স্যার তোমাদের নাম মনে থাকে কত? হ্যাঁ, ভাতটা দাও। Thank you.
গ্রুপে দিয়ে দিন, তুই গ্রুপে এসেছিস না? নাম্বারটা দিয়ে দিলাম, নাম্বারটা লিখে রাখ। হ্যাঁ দেখ, এসব রামগরুরের ছানা। তুমি একটু সামনে যাও, দাঁড়িয়ে যাও, একটা আসছে না এই তোমার পাশে। আরেকটা দেখবো। 25 বছর পরে মুখে কোনো হাসি নেই। সবাই এদিকে একটা দেখি। এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড, এক সেকেন্ড। দেওয়া